পালাবো না, কোথায় পালাবো? অন্ধকারে গা ঢাকা দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের বহু আলোচিত এবং সমালোচিত সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেউ জানতো না তিনি বেঁচে আছেন কিনা, দেশেই আছেন নাকি পালিয়ে গেছেন। কিন্তু এখন কলকাতায় অবস্থানরত কাদের বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে মুখ খুললেন। আর তার বয়ানে একের পর এক নাটকীয় মোড়। বাথরুমে লুকিয়ে জীবন রক্ষা, মুখে মাস্ক পরে পালিয়ে যাওয়া আর বিদ্রোহীদের চোখে বিস্ময়ের দৃষ্টিতে ধরা পড়ার সেই রুদ্রশ্বাস মুহূর্ত সবই জানালেন খোলাখুলি। চারদিক থেকে ঢাকামুখী মিছিল, লাঠিসোঁটা হাতে ছাত্র জনতা অগ্রসর হচ্ছে রাজধানীর দিকে। সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসায় অবস্থান করছিলেন কাদের। হঠাৎ খবর পান পরিস্থিতি উত্তপ্ত, বিক্ষোভকারীরা মারমুখো হয়ে উঠেছে। তখনই আশঙ্কায় কাঁপতে কাঁপতে সংসদ ভবন এলাকার এক গোপন বাড়িতে আশ্রয় নেন স্ত্রী সহ। কিন্তু রক্ষা হয়নি, সেই বাড়িতেও হামলা হয়। কাদের জানান, আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নেই। বাইরে লুটপাট, ভাঙচুর, ঘরের সবকিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বারবার দরজার ওদিকে দাঁড়িয়ে তাদের বলছিলেন আমি অসুস্থ। তারা প্রথমে থমকে যায়, কিন্তু শেষ পর্যন্ত কমোড আর বেসিন লক্ষ্য করে দরজা ভাঙতে শুরু করে। এখানেই আসে গল্পের সবচেয়ে টান টান অংশ। কাদের বলেন, আমি স্ত্রীকে বলি দরজা খুলে দাও। দরজা খুললেই তারা পরিমরি করে ঢুকে পড়ে। আমার দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়, বিস্ময়ে তাকিয়ে বলে, আপনারা এখনো এখানে? তখন কেউ বলছে জনতার হাতে তুলে দাও, কেউ বলছে সেনাবাহিনীর হাতে। এক পর্যায়ে ওদের মধ্যেই একটা গ্রুপ আমাকে শার্ট পাল্টে মুখে মাস্ক পরিয়ে একটা ইজি বাইকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই নাটকীয় ঘটনার আগে এবং পরে কাদের প্রায় 3 মাস দেশের বিভিন্ন জায়গায় বাসা বদলে পালিয়ে বেরিয়েছেন বলে দাবি করেন। নভেম্বরের দিকে পরিস্থিতি কিছুটা স্থিত হলে তিনি নিরাপদে দেশ ছেড়ে কলকাতায় চলে আসেন। তার ভাষায়, আমাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছিল। বাইপাস সার্জারি হওয়ায় নিয়মিত ঔষধ দরকার ছিল। সেই ঝুঁকি নিয়ে ধরা পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। ওবায়দুল কাদের স্পষ্ট বলেন, এখনও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের দলে প্রতি 3 বছর পর পর কাউন্সিল হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত আমার মেয়াদ আছে। আমি এখন সাধারণ সম্পাদক হিসেবেই কথা বলছি। এই দাবির মধ্যে দিয়েই তিনি জানান, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও নেতৃত্ব বদলায়নি। স্বীকার করেন, ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগের কিছু ভুল ছিল এবং তা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। তবে তিনি এটাকে গণ-অভ্যুত্থান বলতে নারাজ। তার দাবি, এটি ছিল সাম্প্রদায়িক শক্তির উত্থান। এদের হাত ধরেই সরকার পতনের ঘটনা ঘটেছে। তবে 5ই আগস্টের আগের দিন 4 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। এটি স্বীকার করেছেন কাদের। বৈঠকে রাজনৈতিক পট পরিবর্তনের কিছু আভাস ছিল বলে জানান তিনি। তবে এমন বিস্ফোরণমূলক পরিস্থিতি হবে তা ইন্টেলিজেন্স বুঝে উঠতে পারেনি বলেই দাবি করেন তিনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল ব্যুরোক্রেসি, আমাদের মন্ত্রীরা সবাই ছিল সেই বৈঠকে। কিন্তু পরদিন যা হলো, এত সুসংগঠিতভাবে যে সেটা ঘটবে সেটা কেউ ভাবেনি। ছাত্র জনতার আন্দোলন দমন করতে তখন বাহিনী ব্যবহার এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে মাঠে নামানো হয়। তবে এ নিয়ে কাদের বলেন, এর দায় মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কারণ আইন প্রয়োগকারী সংস্থাগুলো সরাসরি তাদের অধীনে কাজ করে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে প্রাণহানি ঘটে প্রায় 1400 জনের। জাতিসংঘের তথ্য মতে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে সংখ্যাটি 834। এত মৃত্যুর পরও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ক্ষমা বা অনুশোচনার স্পষ্ট উচ্চারণ আসেনি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অবশ্য বলেন, ভবিষ্যতে যদি দেশের পরিস্থিতি শান্ত হয় তখন দেশের মাটিতেই আমরা ভুলের জন্য ক্ষমা চাইতে পারি, কিন্তু দেশের বাইরে থেকে এসব বলা যায় না। দিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রেখেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আদৌ রাজনীতিতে ফিরতে পারবে কিনা। কাদের নিজেও এ প্রশ্নে নির্দিষ্ট উত্তর দেননি। শেষমেশ তার এই আত্মপ্রকাশ যেন পুরনো এক রাজনৈতিক পর্দার আড়ালে লুকিয়ে থাকা গল্পের পর্দা সরিয়ে দিয়েছে। প্রশ্ন রয়ে যায়, আওয়ামী লীগ সত্যি নিজেদের ভুলের দায় নেবে, নাকি ষড়যন্ত্রের গল্প বলেই ঘুরে দাঁড়াতে চাইবে? কাদেরের এই সাক্ষাৎকার হয়তো সেই উত্তরের শুরু, কিন্তু শেষ তা সময় বলে দেবে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।